সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। এখনও আওয়ামী লীগের সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করছে, তাই দ্রব্যমূল্য সহ কোনো কিছুরই নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের এমন মন্তব্যের মতোই আওয়ামী লীগের অশরীরী উপস্থিতির কথা শোনা যায় আরও অনেকের মুখে। জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এখনও কারো কারো ভাষায় ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়, যেমনি পুলিশের সাম্প্রতিক ভূমিকাকেও কেউ কেউ আওয়ামী লীগের নিয়ন্ত্রিত পুলিশের সঙ্গে তুলনা করছেন। এমন বক্তব্য কি শুধু আওয়ামী লীগের সঙ্গে তুলনা করাকে বোঝায়, নাকি এখনও আওয়ামী মুক্ত বা ফ্যাসিবাদ মুক্ত হওয়া সম্ভব হয়নি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় পুরনো প্লেয়ারের জার্সি বদল প্রশ্নবোধক রেখে আমরা শুরু করব আজকের আলোচনা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট, এবং সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। বাক স্বাধীনতা, ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা করা সম্ভব, বললেন তারেক রহমান। দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল, জানালেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপে নির্বাচন হবে, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। ফ্যাসিস্টদের রাজনীতিতে না ফেরানোর সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। ছাত্রলীগের বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছাত্রদলের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করায় সরকারের প্রধান দায়িত্ব, বললেন প্রেস সচিব। এবং পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি রোববার, আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। সুবিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আমরা আলোচনায় আসতে চাই। প্রথমেই সাংবাদিক মাহবুব কামালকে দিয়ে শুরু করি। আজকে জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে আওয়ামী লীগ চলে গেলেও এখনও ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে কারো কারো বক্তব্যে। আপনি এ বিষয়ে কিছু বলবেন কিনা? এখনো কারো কারো বক্তব্যে, কারো কারো মন্তব্যে কি ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে? না, আমি একটা জিনিস একটু বলি আগে। সেটা হলো যে এট এ গিভেন মোমেন্ট অফ টাইম সোসাইটিতে একটাই প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে, বাকি কন্ট্রাডিকশনগুলো সাবসিডিয়ারি। ওইটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশনের অনুগত। এখনকার প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা কি? এটা কি বিএনপি জামাত ভার্সেস বর্তমান সরকার, নাকি বিএনপি জামাত ভার্সেস পতিত স্বৈরাচার? প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কোনটা, এটা আমি একটু বুঝতে চাই। এই যে বিএনপি মানে কথায় কথায় বলতেছে স্বৈরাচার এই সেই, তাহলে তাদের প্রধান এনিমিকে, মানে যে সরকার নির্বাচন দিচ্ছে না, দিতে গড়িমসি করতেছে, সেই সরকার কি তাদের প্রধান এনিমি, নাকি পতিত স্বৈরাচার তাদের প্রধান এনিমি? এইটা আমার ঠিক মাথায় ঢুকতেছে না। মানে তারা নাকি তারা দুইটা একসাথে ফাইট করবেন, এটা কিন্তু খুব মুশকিল। দুইটা একসাথে ফাইট করা যায় না। এটা যেমন আমরা 71-এ দেখছি যে কমিউনিস্টরা, মানে বিশেষ করে আন্ডারগ্রাউন্ড কমিউনিস্টরা, তারা বলছিল কি যে পাকিস্তানিরাও শত্রু, আবার মুক্তিযোদ্ধারাও শত্রু। কারণ মুক্তিযোদ্ধারা পাকিস্তানি উপনিবেশের হাত থেকে ভারতীয় সম্প্রসারণবাদীর হাতে পূর্ব পাকিস্তানকে দিতে যাচ্ছে। সুতরাং দুইটাই শত্রু, মুক্তিযোদ্ধাও শত্রু, পাকিস্তানিরাও শত্রু। এরকম একটা থিওরি ওরা দিছিল, এবং এই থিওরি করতে গিয়ে কিন্তু তারা কিছুই করতে পারে নাই। হ্যাঁ, এটা দ্যাট ওয়াজ এ ভেরি রং থিওরি। তো এখন সোসাইটিতে একটাই প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকবে, সেইটা আমি বুঝতেছি না। মানে এক এক সময় এক এক রকম কথা বলতেছে। অন্তর্বর্তী সরকারকে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কেন ভাববে? কারণ এটা তো সবার সমর্থনের সরকার। না না, এই আপনি বিএনপির আচরণে বোঝাই যাচ্ছে যে বিএনপির সাথে বর্তমান সরকারের একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে নির্বাচন প্রশ্নে। এটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, মুখে যতই বলুক বিএনপি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, এইটা আর বেশি দিন, মানে এখন যতটুকু বলতেছে 2 দিন পরে কিন্তু এটাও বলবে না। আচ্ছা, হ্যাঁ, 2 দিন পরে আপনি এটাও বলবে, আপনি দেখবেন একেবারে সরাসরি বলে ফেলবে যে নির্বাচনের তারিখ দিয়ে দেন। আজকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দ্রুত নির্বাচন চাওয়া বিএনপির রাজনৈতিক কৌশল। তাহলে কি মানে বিষয়টা সিরিয়াসলি নিব নাকি নিব না? দ্রুত নির্বাচন চাওয়া বিএনপির রাজনৈতিক কৌশল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে বলেছেন আজকে। বিএনপির রাজনৈতিক কৌশল, এটা মানে হোয়াট ডাজ ইট মিন?
আমি তো এটা কোনো অর্থই খুঁজে পেলাম না। দ্রুত নির্বাচন ওরা যদি চায় তাহলে কৌশল হবে কেন? এটা তো স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, তো কৌশলের কিছু নাই। জানি না আমাদের পলিটিশিয়ানরা কীভাবে কথা বলে। আমি যদি দ্রুত নির্বাচন চাই এটা কিসের কৌশল? মানে কি মানে স্বৈরাচারকে চিরতরে নির্বাসনে দেওয়ার কৌশল, না জামাতকে ইয়ে করার কৌশল, মানে মার্জিনালাইজ করার কৌশল, না কি একটা বলতে হবে তো যে এই কৌশল। এটা কোনো কথা না, এটা কোনো কৌশল হতে যাবে কেন? ওরা তো বলতেছে যে তা মানে নির্বাচন না দিলে দেশের অবস্থা আরও খারাপ হবে, অর্থনীতির অবস্থা খারাপ হবে, এই হবে সেই হবে, সুতরাং দ্রুত নির্বাচন চাই, সংস্কার আমরাই করব। আমাদের 31 দফা আমাদের চেয়ারপারসনের 31 দফা তো সংস্কার প্রস্তাব আছেই, এগুলো আমরা করব, ইলেক্টেড বডি করবে, তো ফলে দ্রুত তারা তো যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা যায় এটাও তো বলছেন উনি। তো কৌশলের এখানে কি আছে আমি তো বুঝলাম না। এটা তো মানে এটা কনফিউজিং আর কি। এটা আমি বুঝলাম না আর কি, এটা কৌশল কি জন্য হবে। জি হ্যাঁ জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি সরতুষার আপনার কাছে জানতে চাই যে একই প্রশ্ন, আসলে আওয়ামী লীগ চলে গেল, ফ্যাসিবাদের গন্ধ কি কারো বক্তব্যে পাওয়া যাচ্ছে কিনা আপনাদের মধ্যেও, আপনাদের বা অ্যালাইজের মধ্যেও কি পাওয়া যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। মানে আমাদের তো পরিষ্কার রাজনীতি হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এটা অভ্যুত্থানের আগে থেকে 3 অগাস্ট থেকে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা ইউনিক এক দফা। আগ পর্যন্ত এক দফাগুলো থাকতো অমুক তুই কবে যাবি, কিন্তু এবারের এক দফাটা হচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফলে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা সরাতে চাইছি এবং আপনি যদি 5 অগাস্টের পর থেকে ছাত্রদের এবং আমাদের রাজনৈতিক তৎপরতাগুলো বা স্টেপসগুলো খেয়াল করেন, আমরা কিন্তু ওই লক্ষ্যকে নিয়ে আগাচ্ছি। আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছি, চুপ্পু। তারপর হচ্ছে আমরা বলেছি যে এই সংবিধান এটা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, এটাকে প্রাধান্য না দিয়ে একটা নতুন সংবিধান বানানোর কথা বলেছি যেটা কিনা গণতান্ত্রিক সংবিধান হবে। আমরা আরও বলেছি একটা প্রোক্লেমেশন জারি করেন। এবং আপনারা সবাই জানেন, এটা আমাদের আর মানে আলাদা করে বলার কিছু নাই যে বাধাগুলো কোন কোন কোয়ার্টার্স থেকে আসছে। ফলে ফ্যাসিবাদ তো সমাজে অবশ্যই আছে, আমাদের রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে এটা আছে যে কালচারের মধ্যে ফ্যাসিবাদ আছে, রাজনৈতিক ইডিওলজির মধ্যে ফ্যাসিবাদ আছে, এমনকি আমাদের আমলাতন্ত্র সহ আমাদের স্টেট মেকানিজমের মধ্যে এখনও ফ্যাসিবাদ রয়ে গেছে। এবং আগে যেটা আওয়ামী লীগ আমলে যেটা হতো আর কি, সরকার রাষ্ট্র সিন্ডিকেট সব হচ্ছে পুরোটা মিলে একটা ক্রিমিনাল সিন্ডিকেট ছিল। এখন কিন্তু সেটা না, এখন একটা নতুন একটা সরকার এসছে, খুবই দুর্বল একটা সরকার। অন্যদিকে পুরনো রাষ্ট্রটা একেবারে আগের যে রাষ্ট্র সে হচ্ছে তার মতো করে রয়ে গেছে এবং নানাভাবে তারা নানা ধরনের ইম্পেডিমেন্টস ক্রিয়েট করছে। ফলে ফ্যাসিবাদ অবশ্যই রয়ে গেছে। এখন যার কথা কোট করেছেন তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা আমি জানি না, কিন্তু এটা সত্যি যে বাংলাদেশে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার নানা লক্ষণ রয়ে গেছে। ইভেন আমরা কিছু সামাজিক ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি, মব তৈরি হয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার মাজারে ভাঙচুর চালানো, তারপর অন্য কাউকে হেনস্থা করা, এই ধরনের ঘটনা তো। কিংবা আমরা সেদিন দেখলাম যে এখানে ঢাকার রাস্তায় একটা মিছিলে মেয়েদের উপর যেভাবে হামলা চালালো একটা গ্রুপ। এখন আপনার সেই দাবি ঠিক বা বেঠিক যাই হোক, আপনি তো একটা সরকারের কাছে একটা দাবি তুলতে পারবেন। আগে তো দাবি তোলা যেত না, তুলে নিয়ে যাওয়া হতো, অত্যাচার করা হতো। এখন ভুল ঠিক সব ধরনের দাবি নিয়েই রাস্তায় নামবে এবং সরকার এগুলো এক ধরনের ট্যাকেলও করছে। কিন্তু আর একটা গ্রুপ ওই একই সময়ে গিয়ে ওখানে হামলা চালানো এবং প্রকাশ্য দিবালোকে ঢাকা রাজধানীর মধ্যে পেটানো বাঁশ দিয়ে, এটা তো একটা খুব অ্যালার্মিং ব্যাপার। তো সরকারে আমরা দেখেছি ওই দিনই 2 জনকে গ্রেফতার করেছে, কিন্তু ওখানে আরও একেবারে চিহ্নিত কিন্তু কারা সংবাদ সম্মেলন করেছে, কারা আপনার ওখানে হামলা করেছে, এগুলোকে এখন আমরা গ্রেফতারের ক্ষেত্রে সেরকম কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাহলে এই গ্রুপটার কথাই ভাবেন যে তাদেরকে কে এখতিয়ার দিয়েছে। তো ফলে তারা তো ওই ফ্যাসিস্ট ইডিওলজি যে তুমি কে আমি কে, বাঙালি সবাইকে বাঙালি হতে বলা, এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে আছে। ফ্যাসিবাদ এখনো দোর্দণ্ড প্রতাপে আছে এবং তারা ক্রমাগত মানে পুরনো যে পতিত ফ্যাসিবাদী রেজিম তার সাথে নানা ধরনের আঁতাত করে প্রথম দিকে অনেক ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে, এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এখন তারা কৌশল বদলে সরকারকে মানে সক্রিয়ভাবে কোনো সহযোগিতা করছে না, কিন্তু নানাভাবে ভেতরের থেকে অনেক ধরনের, যেমন আপনি ওই আমলাদের কথা আপনার খেয়াল থাকবে যে যখন জনপ্রশাসনকে ঘিরে একটা অস্থিরতা তৈরি হলো কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, 8-10 দিন আগে, তখন একজন আমলা বা সাবেক আমলা তিনি বললেন যে আপনি ভেবে দেখেন, এটা তো একেবারে তাকে গ্রেফতার করার মতো একটা মন্তব্য তিনি করেছেন, সরকারকে থ্রেটেন করা। যে উনি বললেন যে যদি সরকার ব্যবস্থা না নেয় তাহলে আমরা জানি কিভাবে 400 অ্যান্টিবায়োটিক্স প্রয়োগ করতে হয় এবং আমরা সেটা দাবি আদায় করে নেব। এই যে আপনি, এটা তো আপনার মানে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করা, এবং সরকার যে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই, এটাই হচ্ছে এই সরকারের আপনার মানে দুর্বলতার দিক। যে এটা অন্য কোনো সরকার থাকলে আপনি এটা বলতে পারতেন না। এখানে কয়েকটা প্রশ্ন আসে, যেমন হচ্ছে আপনি বলছেন যে সামাজিক ফ্যাসিবাদ এখনো আছে, যদিও মানে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে আমরা যেহেতু শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে চিনি, তিনি চলে গেলেও সামাজিক ফ্যাসিবাদ আছে। এখন আপনাদের যারা এলাই তাদের মধ্যে থেকে অনেকের বক্তব্য এমন আসে যে ফ্যাসিবাদের পক্ষে কেউ লিখলে তার কলম ভেঙে দেওয়া হবে, এটা কি আসলে ফ্যাসিবাদী বক্তব্য মনে হয়? বা
মানে অনেক সময় ফ্যাসিবাদী বক্তব্য মানে পুরো শুধু কথা থেকে তো আপনি কারোর ইয়েটা ধরতে পারবেন না। হয়তো আলংকরিক ভাবে অনেক অনেক কথা বলে, তার মধ্যে অনেক রেজ থাকে, অনেক সময় সেটা হয়তো একটু অফেন্সিভও শোনাতে পারে। তবে যারা বলে তাদের হয়তো আরো বুঝে বক্তব্য দেওয়া উচিত, যে কোনটা বললে সেটা মানে পাল্টা ফ্যাসিবাদী বিরোধিতা করতে গিয়ে পাল্টা থ্রেটেন যেন না করা হয়, সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত। কিন্তু এখনো পর্যন্ত ছাত্রদের রাজনীতি কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করারই রাজনীতি। ব্যক্তিগতভাবে কেউ কেউ নানা ধরনের কথাবার্তা বলতে পারে, কিন্তু আপনি ওভারঅল যে পলিটিক্যাল প্রকল্প নিয়ে ছাত্র এবং রাজীয় নাগরিক কমিটি আগাচ্ছে, আপনি যদি সেটার দিকে তাকান, এটা কিন্তু একটা ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চায়। আপনি একটা কথা বললেন যে এই সরকার খুব দুর্বল, মানে দুইবার এটা উল্লেখ করেছেন। এর যদি সরকার দুর্বলই হয়ে থাকে, এটা সত্যি যে হয়তো অনেক ক্ষেত্রে ফাংশন করতে পারছে না, সেক্ষেত্রে কি রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা আছে কিনা? দ্রুত নির্বাচনে আপনাদের গড়িমসি কেন, বা আপনাদের না চাওয়া কেন দ্রুত না, নির্বাচন? আমরা দ্রুত নির্বাচনের ব্যাপারে আমরা বলি না যে নির্বাচন দিতে হবে না কিংবা আরো অনেক দিন পরে দেন। এটা হচ্ছে একটা মিসকনসেপশন। আমরা দুটো কথা বলেছি। এক নম্বর হচ্ছে যে যৌক্তিক সময়ে আপনাকে আগে সংস্কারগুলো করতে হবে, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে আপনি যদি এগুলো না করেন তাহলে একটা নির্বাচনী স্বৈরতন্ত্র কায়েম হয়, ইভেন নির্বাচনের মধ্য দিয়েও সেটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বলেছি যে নির্বাচন অবশ্যই যে একটা তো ডেডলাইন পাওয়া গেছে প্রধান উপদেষ্টার কথা থেকে, দুটো ডেট বা অ্যাপ্রক্সিমেট একটা টাইম পাওয়া গেছে। একটা হচ্ছে এই 25 সালের ডিসেম্বরের মধ্যে, অথবা যদি উনি সংস্কার কার্যগুলো সবকিছু সম্পন্ন করার সহযোগিতা পান দলগুলোর কাছ থেকে, তাহলে 26 জুনের মধ্যে। সো 26 জুনে যদি নির্বাচন হয়, সেটা হচ্ছে 22 মাস পরে, অভ্যুত্থানে 22 মাস পরে। কোয়াইট লজিক্যাল মনে করি আমি। কিন্তু আমরা বলেছি যে যখনই নির্বাচন হোক, এই 25 ডিসেম্বরই হোক আর 26 জুনই হোক, এটা সংসদ নির্বাচন হওয়া উচিত না, এটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। কারণ আপনাকে এই যে সংস্কার প্রস্তাব গুলো এসেছে, এগুলো আপনি সংস্কারটা করবেন কোথায়? বিএনপির তরফ থেকে ম্যান্ডেটের কথা বলা হচ্ছে যে নির্বাচিত সরকারের কাছে ম্যান্ডেট থাকে। আমাদের বক্তব্য হচ্ছে যে সংস্কার করার ম্যান্ডেট সংসদের কাছে নাই, কারণ সংসদে আপনি 2/3 নিয়ে একটা ম্যান্ডেট, একটা সংস্কার করবেন, পরবর্তী সংসদ আবার 2/3 বলে ওইটাকে উল্টে দিতে পারবে। এই জন্য আপনাকে ফাউন্ডেশনটা পোক্ত করার জন্য যেতে হবে গণপরিষদে, যেখানে আপনি সংবিধান প্রণয়ন করবেন অথবা সংস্কার করবেন। সেই সংবিধান গণভোটে জনগণ অনুমোদন করবে। তারপর আমরা বলেছি আমাদের জায়গা থেকে ওই গণপরিষদটাই সংবিধান প্রণয়ন শেষে একটা আইনসভায় রূপ নেবে। ফলে আমাদের রোডম্যাপ ভেরি ক্লিয়ার। আমরা একেবারেই বলি নাই যে নির্বাচন হতে হবে না, বরং আমরা বলছি যে এখন যে ধরনের নির্বাচন হওয়া উচিত, মানে সরকার পরিবর্তনের নির্বাচন, এখন হওয়া উচিত রাষ্ট্র গঠনের জন্য যে নির্বাচন দরকার, দ্যাট ইজ কল্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন বা গণপরিষদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে এই ধরনের মুহূর্তগুলোতে, যখন আপনি একটা বড় ধরনের পরিবর্তনের পরে আপনাকে আবার রাষ্ট্রসহ প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হয়, তখন এই ধরনের নির্বাচনের প্রয়োজন পড়ে। আমরা সেই নির্বাচনের কথা বলেছি। জি, ধন্যবাদ। গণপরিষদ নির্বাচন মানে আগামী নির্বাচন যেটা হবে সেটা গণপরিষদ নির্বাচন, তার আগে আবার স্থানীয় সরকার নির্বাচনও সম্ভবত জাতীয় নাগরিক কমিটি চাচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা আপনার কাছে আসলে কেমন লাগছে? আমি ফ্যাসিবাদ নিয়ে একটু বলে নিই। শিওর। দেখেন, এই যে ফ্যাসিবাদ না, আমরা সবাই কিন্তু ফ্যাসিস্ট, এবং আমাদের সবার মধ্যে একটা হিটলার বাস করে। গণতন্ত্রের কথা কেন বলি? এটা সেলিং পয়েন্ট, এটা মার্কেটিংটা খুব ভালো হয়। এভরিবডি ইজ ফ্যাসিস্ট, এবং আমরা কেউই ফ্যাসিবাদের বিপক্ষ শক্তি নই। আমরা ফ্যাসিবাদের সঙ্গে যুদ্ধ করি কেন? যুদ্ধ করে তাকে পরাজিত করে আমার ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠা পায়, আমার ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠার একটা অধিকার পায়, সেজন্যই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করি। ইটস প্লেন অ্যান্ড সিম্পল। আমরা দেখতেছি, দেখেন, আমি একটা পত্রিকায় কাজ করছিলাম, সে এডিটর, নাম বলবো না, ফ্যাসিবাদের চূড়ান্ত ফ্যাসিস্ট, কিন্তু তার পত্রিকা ছিল ডেমোক্রেটিক, অমুক তমুক। এটা উনি গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত ছিলেন। হ্যাঁ, উনি বিরাট গণতন্ত্র, কিন্তু পার্সোনালি ওনার মতো ফ্যাসিস্ট আর কেউ নন। কেন? ওই পত্রিকাটা, ওইটা লিডারশিপ বাড়ানোর জন্য, এটা ইটস এ সেলিং পয়েন্ট। হ্যাঁ, এটা মার্কেটিং ভালো, সুতরাং ওইটা গণতন্ত্রের কথা বলতে হবে, এটা বিক্রি বাড়বে, তার ব্যবসা হবে, এই হবে সে, কিন্তু সে বেসিক্যালি ফ্যাসিস্ট, এবং সেটা ইয়ে হলো। সুতরাং এগুলি বলে লাভ নাই। দেখেন, আচ্ছা, এই যে একটা বক্তব্য যে ধরেন ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দিব, এটা ফ্যাসিবাদী আচরণ না? ডেফিনেটলি এটা ফ্যাসিবাদী আচরণ। আমরা সবাই ফ্যাসিবাদ। দেখেন, এই যে 5ই অগস্টের যে অভ্যুত্থান হলো না, এই অভ্যুত্থানের মধ্যে তো ছাত্র ইউনিয়ন ছিল কিনা, ছাত্র ফেডারেশন ছিল। তারা এখন কোথায়? তুষারকে জিজ্ঞেস করতেছি, তারা কোথায়? তারা কেন জাতীয় এই নাগরিক কমিটিতে নাই, কিংবা বৈষম্য বিরোধী ছাত্রদের নাই? তাহলে প্যাচটা লাগলো কোথায়? কি কারণে? কারণটা হচ্ছে উভয় পক্ষই ফ্যাসিবাদ। হ্যাঁ, ভেতরে ওইটা ওইভাবে, মানে সবসময় ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ তো সবসময় একই রকম হবে না, শুধু ওদের সাথে আবার মেলে, মানে এটা বানরের পিঠা ভাগের ক্ষেত্রে এটা কি করলো আমরা, ওই ভাগাভাগিটা এরকম হবে না। জি, হ্যাঁ,
আমরা যদি ফলে একটু এটা পরের- আলাদা হয়ে গেল। জি, আচ্ছা, এখন পরের প্রশ্ন আসে যে গণপরিষদ নির্বাচন হবে, সেটাই আবার এক আইনসভা হিসেবে কার্যকর হবে, মানে এই ফর্মুলাটা আচ্ছা কেমন? শুনেন, আমি বলি এভরিথিং হয়ে গেল না, গণপরিষদ থেকে এটা অ্যাপ্রুভড হলো, এই হলো সেই হলো, পার্লামেন্টের পরবর্তী পার্লামেন্ট র্যাটিফাই করলো, সব হয়ে গেল, এভরিথিং ইজ ক্লিয়ার। এবার একটা ভালো ডেমোক্রেটিক সংবিধান আমরা পাইলাম। আচ্ছা, ৭৪ সালে যখন একদলীয় শাসন করা হয়েছিল তখন কি কনস্টিটিউশনটা ডেমোক্রেটিক ছিল না? ছিল কি না? হুম। এটা তো একটা মানে একটা পুত পবিত্র একটা সংবিধান ছিল, তাই না? তো ফোর্থ অ্যামেন্ডমেন্টটা কেন, কিভাবে হইল? গুড কনস্টিটিউশন স্টপ ইট? একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনকে এটা স্টপ করতে পারছে? পারে নাই তো। আচ্ছা, তারপরে ফোর্থ অ্যামেন্ডমেন্টের পরে এই যে জিয়াউর রহমানের যে আনকনস্টিটিউশনাল অকুপেশন অফ পাওয়ার, এটা কি কনস্টিটিউশন স্টপ করতে পারছে? এর সাথেটা পারছে? 15th অ্যামেন্ডমেন্টের সময় 15th অ্যামেন্ডমেন্টে হলো যে তত্ত্বাবধায়ক সরকার, কনস্টিটিউশন কি এটাকে রোধ করতে পারছে? পারে নাই তো। তাইলে আপনার যদি 2/3 মেজরিটি থাকে পার্লামেন্টে, যদি আপনার ডমিনেশন থাকে, তাহলে তো আপনি যে কোনো কনস্টিটিউশন যে কোনো সময় আপনি পাল্টাই দিতে পারেন। তো এগুলি কেন এই যে পণ্ডশ্রম করতেছি? হ্যাঁ, কি প্রজাতন্ত্র না নাগরিকতন্ত্র না গণতন্ত্রী না জনগণতন্ত্রী, এই যে মাথার ঘাম পায়ে ফেলতেছি, হ্যাঁ, এত কষ্ট এত কিছু, এগুলোর কোনো মূল্য আছে? তারপর ধরেন যদি মিলিটারি টেক ওভার হয়, মিলিটারি টেক ওভারের প্রথম কথা কি? নিগেশন অফ অল সিভিল লস, কনস্টিটিউশন হেল্ড আপ, তাই না? তো ওই কনস্টিটিউশন কি মিলিটারি টেক ওভার ঠেকাইতে পারবে? ঠেকানোর কোনো রাস্তা আছে? আপনি বলেন। যত আইনি কনস্টিটিউশন আপনি লিখলেন যে মিলিটারি টেক ওভার হইলে তার ফাঁসি হবে, তার এই হবে সেই হবে, কোনো আর্মি চিফ বা মিলিটারি কেউ মনে করলো দূর ফাঁসিটা সেটা পরের ব্যাপার, আগে ক্ষমতাটা নিয়ে নেই। কে ঠেকাবে এটা? তাকে কে ঠেকাবে? কনস্টিটিউশন ঠেকাইতে পারবে? আচ্ছা, তাই তো হয়েছে আমাদের দেশে, তাই না? আগে তো তাই হয়েছে। ফলে এইসব বলে লাভ নাই, এই সংস্কার এগুলি বোগাস, এগুলির অ্যাবসলুটলি মিনিংলেস। আমি তো বারবার বলে আসতেছি যে সংস্কার কোনটা করতে হবে, আগামী ইলেকশনটা যাতে পারফেক্টলি হয়, মানে যাতে ইলেক্টেড বডিটা রিয়েলি পাবলিকের রিপ্রেজেন্টেশন থাকে, সেই জন্য যে সংস্কারগুলি দরকার, নির্বাচন পদ্ধতি, নির্বাচনটা কিভাবে হবে, ইলেকশন কমিশন কিভাবে হবে, যাতে মানি মাসল টেরর এগুলির কোনো ভূমিকা না থাকে, হ্যাঁ, যাতে একটা লেভেল প্লেইং ফিল্ডে একটা সবাই নির্ভয়ে ভোট দিতে পারে এবং গণনাটা ঠিক হয়। এইটা কিভাবে এনশিওর করা যায়, এইটা হবে সংস্কার। থ্যাংক ইউ। আপনি আমরা আবার আপনার কাছে আসবো। একটু আমি সরোয়ার তুষার কাছে এই বিষয়ে শুনে আসি যে আমার ভাই যখন বলছিলেন বিজ্ঞ আলোচক, তখন আমার আবুল মনসুর আহমেদের একটা কথা মনে পড়ে গেল। তিনি একবার বলেছিলেন যে আসলে সংবিধান যত ভালোই হোক, সেটা আসলে শাসকের উপর নির্ভর করে, সেটা কত ভালো হবে, ভালোভাবে প্রয়োগ হবে নাকি খারাপভাবে প্রয়োগ হবে। আসলে তো সত্যি কথা যে আসলে ৭২ সংবিধানের পরে তো যতগুলো একনায়কতন্ত্র এসেছে তারা কেউই সংবিধান তোয়াক্কা করেনি, কিংবা শেখ হাসিনাও তো আসলে সংবিধানে খুব একটা তোয়াক্কা করে করেনি, কিংবা একক মেজরিটি যদি কোনো দল পেয়ে যায়, যেমন ভারতের নির্বাচনের কথা চিন্তা করি, যে কংগ্রেস বা তাদের অ্যালাইদের মূল টার্গেট ছিল যে এইবার যাতে তারা কোনোভাবে মেজরিটি না পায়, একক মেজরিটি না পায়। তো আসলে এত যে পরিশ্রম, সেটা কি আসলে থাকবে যদি ইল ইন্টেনশন থাকে সামনের মানে যে শাসক হবে তার? ওকে, না, ইন্টেনশনের আলাপ এক ধরনের আলাপ, যে শাসকের ইন্টেনশন আছে কি না আছে, এটা হচ্ছে আপনার পলিটিক্যাল কালচার বদলানোর একটা ব্যাপার আছে, সেটা একটা ডিফারেন্ট ফাইট। কিন্তু কনস্টিটিউশনটা, আমাদের কনস্টিটিউশনটা যেভাবে গ্রহণ করা হয়েছে ৭২ সালে, এবং তারপরে এটা যেভাবে এতগুলো অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এটা যেখানে এসে থেমেছে, এটাকে আপনি এভাবে আর রাখতে পারেন না। মানে এটা বললে হবে না যে কনস্টিটিউশন ভালো হলেও আগের মতোই থাকবে, আর কনস্টিটিউশন এটা খারাপ তাতে কি হয়েছে, এটা একই জিনিস করবে, এটা বলা যাবে না। কেন? কারণ আপনি ভালো একটা কনস্টিটিউশন করলে, যেটা ভাই বললেন যে মিলিটারি যদি চলে আসে তখন কিসের কনস্টিটিউশন কিসের কি, তখন অন্তত ওই যে কনস্টিটিউশনে আপনাকে এই রাইটটা প্রোভাইড করা হয়েছে, এই জন্য জনগণের একটা প্রোটেকশন থাকবে যে আমি এটাকে ফেস করব, তখন মানে সে ফেস করবে, এবং তারপর আবার আপনি ডেমোক্রেটিক যাত্রায়, ডেমোক্রেসিতে একটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট ফাইটের মধ্য দিয়ে আছে। কিন্তু আপনি এইভাবে একটা কনস্টিটিউশন রাখতে পারেন না, যেখানে যেটা হয়েছিল, অনেকগুলো প্রশ্ন ছিল। একটা হচ্ছে বৈধতার প্রশ্ন, যে যারা কনস্টিটিউশন প্রণয়ন করেছে তাদের এটা প্রণয়ন করা বৈধতা আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে একজন ব্যক্তিকে সামনে রেখে একটা কমপ্লিটলি একদলীয় এবং একচেটিয়া ক্ষমতার টাইপের একটা সংবিধান করা হয়েছে। এই আপত্তিগুলো তখন থেকে ছিল, এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে এটা সত্যি যে এই সংবিধান বাংলাদেশের মানুষের, জনগণের কোনো ধরনের মৌলিক অধিকারের কখনোই নিশ্চয়তা দিতে পারে নাই এবং প্রোটেকশন করতে পারে নাই। গত 3টা নির্বাচন আমরা দেখলাম
গুম খুন ক্রসফায়ারের এই রেজিমটা আমরা দেখলাম। এই কারণে একটা ভালো কনস্টিটিউশন আমাদের করতে হবে। এটা আর আমাদের মানে এটা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই, মানে আমাদেরকে সামনে আগাতে হলে এটা করতে হবে। তারপর প্রশ্নটা থাকবে এই কনস্টিটিউশনটাকে, এই যে ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলো আপনি তার মধ্যে ঢুকালেন, এবার এটাকে রক্ষা করা, এটাকে সেফগার্ড করার দায়িত্বটা তখন সবার উপর পড়বে। আমাদের যতগুলো ইনস্টিটিউশনস আছে, যতগুলো রাজনৈতিক দল আছে, মিলিটারি আছে, ছাত্ররা আছে, দেশের জনগণ আছে, সবাই মিলে তখন এটাকে সেফগার্ড করতে হবে। সেটা হলো পরের প্রশ্ন। কিন্তু তার আগে আপনি এটাকে এভাবে রেখে দিয়ে আপনি যদি বলেন যে আমরা যদি ভালো হয়ে যাই তাহলে সব ঠিক থাকবে, ওই কথাটা বলাটা ভুল হবে বলে আমার কাছে মনে হয়। আমি বলছি এটা ঠিক আছে, একটা কনস্টিটিউশন তো থাকতেই হবে, তাই না? কারণ কনস্টিটিউশন কেন দরকার হয়? যখন পলিটিক্যাল ক্রাইসিস দেখা দেয় তখন আমরা একটু ছোট করে বলবেন, আমার অনেকগুলো প্রশ্ন আছে। কনস্টিটিউশন খুঁজে দেখি যে কোথায় কি আছে না আছে। হ্যাঁ, এটা তো দরকার। কিন্তু এই যে কনস্টিটিউশন সর্বস্ব হয়ে যাচ্ছে, পলিটিক্সটা কনস্টিটিউশন সর্বস্ব, এবং এটা প্রজাতন্ত্র হবে না নাগরিকতন্ত্র হবে, এটা কি গণতান্ত্রিক হবে না এটা জনগণতান্ত্রিক হবে, এই যে মানে মাথার ঘাম পায়ে ফেলতেছি, এবং এটা নানা রকম। দেখেন এটা খুব হাস্যকর, আপনার সময় খুবই কম। দেখেন কতগুলো হাস্যকর জিনিস আছে। আমি কালকে একটা টক শোতে বলছি, দেখেন প্রজা মানে হচ্ছে, যারা আলী রিয়াজের নেতৃত্বে যারা ছিলেন তারা মনে করছেন কি প্রজা মানে হচ্ছে রাজার অধীন কেউ, অথবা আমরা যে গ্রামে বর্গা চাষি তাদেরকে যে প্রজা বলি, ওরকম কিছু আর কি। প্রজার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট জন, প্রকৃষ্ট জাত। তাইলে আপনি প্রকৃষ্ট জনকে আপনি নাগরিক বানায় দিলেন। আচ্ছা, নাগরিক যে বানায় দিলেন, প্রকৃষ্ট জন ভালো না নাগরিক ভালো? কারণ নাগরিকের মতো চোর ডাকাত সবই আছে, গেল একটা। 2 নম্বর হচ্ছে আপনি বলতেছেন জনগণতান্ত্রিক, ঠিক আছে, জনগণতন্ত্র। জনমান গণর মধ্যেই তো জন আছে, আপনি জন আবার লাগলেন কেন? পিপলস রিপাবলিক। আচ্ছা আচ্ছা, দেখেন জন মানে কি জানেন? জন মানে হচ্ছে, এগুলি কি বলবো, ব্যাকরণ শিখাইতে হয়। জন মানে হচ্ছে মজুর। একটা বাংলা সাহিত্যের একটা বিখ্যাত লাইন আছে, জন ডেকে পুকুর কাটি, অর্থাৎ মজুর ডেকে পুকুর কাটি। আপনি ফরিদপুরে যান, মজুরদেরকে জন বলে। তাইলে আপনি তো আমাদের মজুর বানাই দিলেন। শুনেন, না একাডেমিক করতে হবে তো। ওনারা যদি একাডেমিক করে, ওনারা যদি থিওরি মারে, তাহলে আমাদের থিওরি নাই। ওনারাই থিওরিটিশিয়ান, নাকি আমাদের কিছু জ্ঞান গরিমা আছে? তো ফলে এই যে আপনারা করতেছেন, এই যে নানা রকম মানে প্যাচ খাটাচ্ছেন আর কি, এগুলি এটা ওয়ার উইল ইট এন্ড আপ? এটা শেষ কোথায়? আমরা খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা রাষ্ট্র চাই। হ্যাঁ, এত প্যাচ গোজ আমরা বুঝি না। একটা কনস্টিটিউশন থাকবে এবং কনস্টিটিউশন, শুনেন, আইন, বাংলাদেশে আইনের কি অভাব আছে? হাজার হাজার আইন আছে, এগুলো প্রয়োগ হয় আইনগুলোর। তাহলে আপনি কনস্টিটিউশনে যত ধারা উপধারা ক্লজ বাই ক্লজ অমুক তমুক থাকলো, যদি আমি এটা না মানি, কে আমাকে, হু ইজ গোয়িং টু প্রিভেন্ট মি? কে আমাকে বাধা দিতে যাচ্ছে? যদি আমার পার্লামেন্টে আপনার যে মেজরিটি থাকে, জি, কে আমাকে বাধা দিতে আসবে? আমি আবার আসবো আপনার কাছে সরত স্যার, আপনার কাছে এবার একটু ফ্যাসিবাদের প্রসঙ্গে আসি। যেমন ধরেন যে আপনি নিজেও উল্লেখ করছিলেন যে কয়েকদিন আগে আদিবাসীদের উপর যে হামলা হলো, সে হামলার পরে পুলিশের একটা নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখলাম প্রথম দিন। তারপর দিন দেখলাম পুলিশই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কার্জন হলের সামনে হামলা চালিয়েছে। তো এটা তো আসলে আমরা আগের আমলে দেখেছি, আমলে কি আমরা এটা প্রত্যাশা করি, নাকি আসলে এই পুলিশও মানে আপনারা যেটা দায়ে চাপানোর চেষ্টা করেন বারবারই যে এই পুলিশের মধ্যে অনেক ফ্যাসিস্ট আছে, মানে এটা কি আসলে সরকার নিয়ন্ত্রণ করে পুলিশকে, নাকি পুলিশের মধ্যে যারা আছে তারাই পুলিশকে নিয়ন্ত্রণ করে? পুলিশ অ্যাজ এন ইনস্টিটিউশন আগের মতোই আছে, এরকম এটা আমার মনে হয়। তবে সরকার আমরা যদি আগের সরকারের সাথে এটাকে ইকুয়েট করে ফেলি, তাহলে এটা বড় ধরনের ভুল হবে। কারণ আগের ওই 15 বছরের মানে নির্যাতনের মাত্রাটা আমাদের চোখের সামনে আছে। সেজন্যই তো আমরা এরকম কিছু এটা আমরা আর চাই না, অবশ্যই আমরা এটা আর চাই না। কিন্তু পুলিশের কয়েকটা ঘটনা, যেমন প্রাইমেশিয়ার স্টুডেন্টরা সচিবালয়ের সামনে গিয়েছেন, যদিও বলা ছিল যে আপনারা ওইভাবে কোনো সচিবালয়ের সামনে যাবেন না, কোনো দাবি দেওয়া থাকলে আপনারা প্রতিনিধি দল আসেন, তারা সেটা হয়তো রক্ষা করেন নাই। কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তারপর একটা তদন্ত কমিটি হয়েছে, আমরা দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট জানি না যে ওখানে কি জানা গেল। দ্বিতীয়ত হচ্ছে এই দুটো ঘটনায়, একটা হলো ওই যে হামলা করলো, সেখানে পুলিশকে আমরা নিষ্ক্রিয় দেখেছি মোটামুটি, এবং হামলা করতে দেওয়া হয়েছে। তারপর যে এটার প্রতিবাদে আবার যখন একটা কর্মসূচি দেওয়া হলো ক্যাম্পাসে, সেখানে পুলিশের ব্রুটালিটিটা আমরা খেয়াল করেছি, এবং এটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এটার সাথে যারা যারা জড়িত, পুলিশ অফিসার কিংবা ওই সোলজার, তাদের প্রত্যেককে মানে বিচারের আওতায় আনা উচিত। যে কী কারণে আপনি এই অভ্যুত্থানের পরে, আমরা এটা কল্পনাও করতে পারি না যে ঢাকা শহরের রাস্তায় কাউকে ফেলে এভাবে পেটানো হবে, এবং পুলিশ আবারও টিয়ার গ্যাস এবং লাঠিপেটা করবে শিক্ষার্থীদের ওপরে, এটা মানা যায় না। এবং এই কারণেই পুলিশের সংস্কার, যেটা অনেকগুলো প্রস্তাব এসেছে, আমরা এগুলো খুঁটিনাটি দেখা শুরু করেছি, আমরা এটা নিয়ে আমাদের অফিসিয়াল মন্তব্য জানাবো। এটা খুবই জরুরি। পুলিশ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, এটা এখনও একটা
কলোনিয়াল ইনস্টিটিউশনের মতো জনগণের উপর, তখন কিন্তু উদ্দেশ্যটা এটাই ছিল যে এই কলোনাইজ পিপল যারা উপনিবেশিত জনগণ যাদেরকে আমি উপনিবেশের মধ্যে এনেছি তাদেরকে দমন করতে হবে। পুলিশের মধ্যে ওই সাইকোলজিটা এখনো রয়ে গেছে এবং আমার ধারণা যে তাদের মধ্যে একটা গ্রিভেন্সও আছে এই অভ্যুত্থানের কারণে। কিছুদিন তারা চুপচাপ ছিল, এখন তারা সুযোগ পেলেই যখন তাদেরকে বলা হচ্ছে যে পেটাও, তখন তারা আবারও একটা প্রতিশোধ নেওয়ার মতো জায়গায় আছেন কিনা এটা আমার সন্দেহ হয়। পেটাওটা কে বলছে আসলে? এটা আমি জানি না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা জবাব দিতে হবে। তিনি কিন্তু একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম কোনো রকম কোনো সুরাহা করতে পারেন না এবং খুবই নাজুক। এই শাহবাগে ওই মেট্রোর নিচে একটা মেয়ের ধর্ষণ হয়েছে, একটা বাচ্চা শিশু ধর্ষণের শিকার হয়েছে ঢাকা শহরে। শাহবাগ যদি আপনি নিরাপদ না রাখতে পারেন, আপনি কি সারা বাংলাদেশে কি করছেন? এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কর্মকাণ্ডই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না এবং তিনি মনে হচ্ছে না যে অভ্যুত্থানের পরে এমনিতেই একটা অ্যানার্কিক সিচুয়েশন থাকে, একটা নৈরাজ্যিক পরিস্থিতি থাকে, কারণ ইনস্টিটিউশনটা ভেঙে গেছে, পুলিশ। এখন আপনাকে আরও বাড়তি প্রিকশন নিতে হবে। সেই পরিস্থিতি ডিল করার জন্য যে ধরনের ফার্ম লোক দরকার, আমার কাছে এই উপদেশটাকে সে ধরনের ফার্ম লোক মনে হয় না। এরকম অন্যান্য উপদেষ্টা সম্পর্কে আমাদের অবজারভেশন আছে। তো এটা আসলে সরকারকে জানি না, ছাত্ররা কয়েকদিন পরে এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতে পারে, কারণ তিনি এর আগে ছাত্ররা কিছু গুপ্ত হত্যা শিকার হয়েছে, তখনও তিনি কোনো নিরাপত্তা দিতে পারেন নাই, কেউ ধরা পড়ছে না, মাজার ভাঙচুর হচ্ছে এবং তার একটা পরিষ্কার নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। এটা অবশ্যই সরকারকে ভাবতে হবে যে স্বরাষ্ট্র মানে হোয়াট ইজ রং উইথ দি। আমি একটু প্রশ্ন করেছি, সেটা হলো যে যারা ওই আদিবাসী শিক্ষার্থী ছাত্র জনতার উপর হামলা করেছে তার সেই সংগঠনের নাম স্টুডেন্টস ফর সোভারেন্টি এবং আপনাদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য তার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। আচ্ছা, আমাদের সদস্য বলতে আমাদের একজন থানা কমিটির একজন সদস্যের ব্যাপারে এই অভিযোগ পাওয়া গেছে। তার আগে আমি আপনাকে বলি যে এই যে সংক্ষুব্ধ আদিবাসী শিক্ষার্থী যে ব্যানারটা, এটা নেতৃত্বে কিন্তু আছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এবং যিনি আহত হয়েছেন, যে মেয়েটা সিভিয়ার আহত হয়েছে, ওই তঞ্চঙ্গা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির। এবং আমরা ওই দিন দুপুর থেকেই, তখনও তো আমরা জানতাম না কারা এর সাথে জড়িত বা কি, আমরা দুপুর থেকে কিন্তু এদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে, তারপর বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করিয়েছি এবং আমরা খুবই সিরিয়াসলি এটা, এবং আমরা সরকারকে চাপ দিয়েছি যে যারাই জড়িত থাক তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা সাথে সাথে সন্ধ্যায় আমি দুদিনে কজন গ্রেফতার হলো, আর এরপর আর গ্রেফতার হয়নি। এটা অবশ্যই সরকারের ব্যর্থতা, গ্রেফতার করা উচিত, কারণ এগুলো সবই চিহ্নিত চেহারা, কারা কারা এটা করছে। তো আমরা সেই সন্ধ্যা থেকেই কিন্তু কর্মসূচি পালন করেছি। তারপর আমরা জানতে পেরেছি যে আমাদের ধানমন্ডি কমিটির একজনের নামে যে তিনি এর সাথে জড়িত ছিলেন, এরকম একটা অভিযোগ এসছে। আমরা ইন্টারনালি তদন্ত করেছি, তদন্ত করে আমরা দেখেছি যে ঘটনা সত্য, তিনি এর সাথে জড়িত ছিলেন। আমরা তাকে সাথে সাথে বহিষ্কার করেছি ইন্টারনাল তদন্তের মাধ্যমে। ফলে আমাদের এখান থেকে এটা ওই ব্যক্তি গেছেন, কিন্তু আমাদের সাংগঠনিক অবস্থান পরিষ্কার যে আমরা যা যা করেছি তার মধ্যে থেকে আপনাকে বিচার করতে হবে যে ঘটনায় আমাদের অবস্থান। আমি বলি একটু, আমি একটা শেষ প্রশ্ন করে আসি, সেটা হলো যে সরত স্যার, আপনারা তো একটা রাজনৈতিক দলের দিকে যাচ্ছেন, তো আমরা সাধারণভাবে যেটা জেনে থাকি যে একটা রাজনৈতিক দলের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং বা একটা কমন আইডিওলজিক্যাল বেসিস দরকার হয়। আপনাদের কমিটির লোকজন কেউ আদিবাসীদের নেতৃত্ব দিচ্ছে, আবার কেউ হামলাকারীদের নেতৃত্ব দিচ্ছে, মানে আপনাদের মধ্যে কি আসলে কোনো কমন আন্ডারস্ট্যান্ডিং নাই যে যেটাকে আসলে আপনারা একটা প্ল্যাটফর্মে আপনাদের একটা গতিপথ নির্ধারণ করা যায়? না, এটা কি আসলে সামনের দিনে আরো সমস্যা তৈরি করবে কিনা একটা দল তৈরির ক্ষেত্রে? না, আমাদের তো সাংগঠনিক পজিশনটা তৈরি হবে আমাদের কর্মসূচির মধ্য দিয়ে, আমাদের বক্তব্যের সাংগঠনিক বক্তব্যের মধ্য দিয়ে। এটা সত্যি যে আমাদের এখানে বিভিন্ন স্রোতের তরুণরা এসেছে এবং আমরা সেটাই চেয়েছিলাম যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দলমত নির্বিশেষে বিভিন্ন ধরনের তরুণ যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের একটা জায়গা তৈরি হোক। এবং আমরা একটা, এখানে বাংলাদেশে যেটা হয়, সব পলিটিক্সটা হয় ইডিওলজিক্যাল, কেউ এই ক্যাম্পে কেউ ওই ক্যাম্পে। আমরা চেয়েছি এই সমস্ত ক্যাম্পের বাইরে এসে একটা সিটিজেন সেন্ট্রিক পলিটিক্স করতে, যেটা স্টেটের সাথে আপনার সম্পর্ক হচ্ছে সিটিজেন। আপনার ধর্মবিশ্বাস থাকতে পারে আলাদা, এথনিক পরিচয় থাকতে পারে আলাদা, কিন্তু আপনাকে স্টেট প্রোটেক্ট করতে বাধ্য যদি আপনি কোনো বিপদে পড়েন, হোয়াট এভার ইজ ইউর রিলিজিয়ান অর এথনিসিটি। এই যে অধিকারের সম্পর্ক, মর্যাদা এবং ইনসাফের সম্পর্ক, এটা আমরা আবিষ্কার করতে যাচ্ছি, যেটাকে আমরা বলেছি যে একটা পোস্ট ইডিওলজিক্যাল মোমেন্ট। মানে এই যে মতাদর্শিক গ্যাঞ্জাম ঝামেলা, এটার বাইরে এসে একটা নাগরিক কেন্দ্রিক রাজনীতি। সে কারণে আমরা জাতীয় নাগরিক কমিটি আমাদের সংগঠনের নাম। আর বাকি যেমন ধরুন এই আদিবাসী প্রশ্নে কেউ এটাকে আদিবাসী বলতে চায়, কেউ এটাকে উপজাতি বলতে চায়, আমাদের কিন্তু অবস্থান খুব পরিষ্কার। আমরা সংবিধান সংস্কার কমিশনেও যে প্রস্তাব দিয়েছি সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের সকল নাগরিক হচ্ছে বাংলাদেশি, এবং এর বাইরেও সকল জাতি হিসেবে সবাই বাঙালি না, যেটা আওয়ামী লীগ তাদেরকে সবাইকে বাঙালি বানিয়ে দিতে চায়। আমরা মনে করি একজন চাকমা, সাঁওতাল, তঞ্চঙ্গা, মান্দি, অর্থাৎ আরও জাতিসত্তা আছে। ফলে বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার বাংলাদেশি পরিচয় থাকবে, আর জাতি হিসেবে আপনার জাতিগত সাংবিধানিকভাবে জাতিগত স্বীকৃতি থাকতে হবে। এইটুকু হচ্ছে আমাদের পজিশন। জি, ধন্যবাদ। মাহবুব কামাল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? প্রশ্ন করেন তারপরে। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে নানা স্রোতের মানুষ যে এক জায়গায় এসে সম্মিলন হয়েছে জাতীয় নাগরিক কমিটিতে, এটা আসলে তারা যে রাজনৈতিক দল সামনের দিকে তৈরি করতে যাচ্ছে সেখানে খুব একটা মানে একজোট হয়ে থাকতে পারবে নাকি আসলে ভবিষ্যৎ? একটু বলি, সেটা হচ্ছে দেখেন পলিটিশিয়ান না,
এটা একটা পেশা অথবা ধরেন একটা সম্প্রদায়। তো যে কোনো সম্প্রদায় যদি আমরা নামটা উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের সামনে একটা চিত্রকল্প ভেসে ওঠে। কীরকম? যেমন যদি বলি ডাক্তার, তাহলে আমাদের চিত্রকল্পটা কি? যে অ্যাপ্রন পরে এখানে স্টেথোস্কোপ লাগায় দিয়ে দৌড়াদৌড়ি করতেছে এই যে হাসপাতালের এদিক সেদিক, এরকম একটা চিত্রকল্প ভেসে ওঠে। আচ্ছা, তারপরে যদি বলি যে আমরা কি বলে যে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটাও একটা চিত্রকল্প আমরা পাই। তো পলিটিশিয়ানদের জন্য বা এমনি ছোটোখাটো পেশা হয়ে যায়, জেলে তাঁতি বললেই আমরা বুঝি যে হ্যাঁ জেলে মানে এই। এখন পলিটিশিয়ানদের যখনই আমরা বলতেছি পলিটিশিয়ান অথবা পলিটিক্যাল পার্টি, তখন একটা চিত্রকল্প আসে না যে হ্যাঁ সেই চিত্রকল্পটা কি? সেই চিত্রকল্পটা হচ্ছে যে কিছু রেসপন্সিবল লোক যাদের দীর্ঘ ক্যারিয়ার আছে, যাদের সাথে পাবলিকের কমিউনিকেশন আছে, যারা মানুষের দেখভাল মানে স্বার্থকে নিয়ে মানে আদর্শভিত্তিক রাজনীতি করে এবং মানুষের সাথে যোগাযোগ আছে, তারা দায়িত্বশীল, তাদের সাথে পাবলিকের কমিউনিকেশন হয় সবসময় ইত্যাদি, এরকম একটা ভাবমূর্তি আমরা পাই। এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আর যে জাতীয় নাগরিক কমিটি, তারা যে দলটা করতেছে, এই দলের এই দলটা যখন মানে করতেছেন তারা, ওরা করতেছে, আমার কাছে কিন্তু কোনো চিত্রকল্প নাই। হ্যাঁ, কোনো একটা আছে না যে হ্যাঁ ঠিক আছে এইটা বলতে আমি এই বুঝলাম, এটা কিন্তু আমার কাছে নাই। এবং এটা কিভাবে গঠিত হচ্ছে, কি ঘটনা, মানে সেটাও বুঝতে পারতেছি না। যেমন ধরেন যে অনেকেই তো নাই। 5ই অগস্টের সাথে যারা ছিল, এই যে মেঘমল্লার বসু, সে একটা স্ট্র্যাটেজি, আমি আর কখনো পোস্ট দিব না। হ্যাঁ, এটা কি একটা শব্দ ব্যবহার করছে, অক্ষম আস্ফালন। অক্ষম আস্ফালন তার। তারপরে ধরেন যে মানে কতগুলো জিনিস দেখেন কোথায় চলে গেছে। আদিবাসীদের যে আন্দোলন, শিক্ষকরা তারা মানে প্রতিবাদ করতেছে জাতীয় সংসদে গিয়ে, জাতীয় মানে এই কি বলে এই আমাদের জাতীয় সংসদ পার্লামেন্টের সামনে। তারা তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে করবে, রাজু ভাস্কর্যের সামনে করবে, তাই তারা ইউনিভার্সিটি দিয়ে তারা ওখানে কেন যায়? তারা কি নিরাপদ বোধ করতেছে না? নিরাপদ বোধ করতেছে না বলেই কি তারা ওই একটা নিরাপদ জায়গায় গেল? বিষয়গুলো কোথায় চলে গেছে দেখেন। এবং এই যে না, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকে, তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে বিশ্ববিদ্যালয় করবে, সেটা জাহাঙ্গীরনগরে করুক আর ঢাকা ইউনিভার্সিটি করবে। সংসদে কি জন্য? ওটা তো ভেঙে ফেলছেন আপনারা, ওটা তো শেষ জাতীয় সংসদ, ওইটার কোনো কার্যকারিতা আসেনি। যাই হোক, এখন এই যে দল করতেছি, হ্যাঁ দল করতেছি, এবং এটা মানে কি হবে আমি ঠিক জানি না। মানে বিএনপির সঙ্গে এই দলের কনফ্রন্টেশন কোন পর্যায়ে যাবে, হ্যাঁ, এবং এই দলের সাথে মানে আমি তো একটা বড় ধরনের ব্লাডশেড দেখতেছি সামনের দিনে। যাই হোক, এই পর্যন্ত কিন্তু ধরেন যে ডেমোক্রেটিক ভ্যালুস এখন পর্যন্ত আছে, আপনাকে বলি এখন পর্যন্ত একটা আছে আর কি। আপনি স্কেলে যদি ধরেন যে ধরেন 20-30 হইলেও আছে 100-এর মধ্যে, কিছুদিন পরে কিন্তু জিরো হয়ে যাবে ডেমোক্রেটিক ভ্যালুস, একদম জিরো হয়ে যাবে। এবং তখন যে কি হবে, মানে কে এই দেশটাকে লিড করবে, সেই লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু। জি তুষার, আপনারা যদি ভাই যেমনটা বলছেন যে আপনার কোনো চিত্রকল্প পাওয়া যাচ্ছে না, মানে এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন এই বক্তব্যটাকে? আর সামনের দিনে কি আসলে আপনাদের মানে ডেমোক্রেটিক যে ভ্যালুজ বাংলাদেশে এখন এক্সিস্টিং, সেটা কি থাকবে না এরকম আশঙ্কা করছেন? না, ডেমোক্রেটিক ভ্যালুজ থাকবে না আমি একেবারে এরকম মনে করি না। বরং আমরা তো একটা আমাদের পরিষ্কার আমরা বলেছি যে ফ্যাসিজম থেকে আমরা ডেমোক্রেসির দিকে যাত্রা শুরু করেছি, এবং আমরা যখন আত্মপ্রকাশ করি তখন থেকে আমাদের 8 দফা আছে। এবং এই যে রিসেন্টলি আমরা যে লিফলেটগুলো বিতরণ করলাম প্রোক্লেমেশন ইস্যুতে, সেখানে কিন্তু আমরা 7টা দফা পরিষ্কার করেছি। এবং প্রোক্লেমেশন আমরা কেন চাই, এইটাও কিন্তু একটা ডেমোক্রেটিক অ্যাসপিরেশনের জায়গা থেকে আসছে। যে প্রোক্লেমেশন আমরা কিন্তু বলছি যে এই যে ফ্যাসিজম যে আমাদের এখানে হিস্টোরিক্যালি আছে, এটাকে আমরা টার্ন ডাউন করে যে একটা ডেমোক্রেটিক দিকে যেতে চাই, এগুলো কিন্তু আমাদের আছে। এবং যখন রাজনৈতিক দল আসবে তখন কিন্তু কর্মসূচি সহকারেই আসবে, ঠিক আছে? ইন দ্য মিন টাইম আমরা গণপরিষদের কথা বলছি। কেন গণপরিষদের কথা আপনাকে বলতে হচ্ছে? কারণ কনস্টিটিউশনালি এবং স্টেটটা একটা আনডেমোক্রেটিক অটোক্রেটিক রাষ্ট্র। তাহলে আপনাকে এটাকে গণতান্ত্রিক করতে হলে আপনাকে গণপরিষদের মধ্য দিয়ে সংস্কার বলেন আর নতুন রাষ্ট্র বানিয়ে বলেন, আপনাকে তারপর যাত্রা শুরু করতে হবে। তার ফলে আমাদের এই চাওয়ারগুলোর মধ্যে, আমাদের যে দাবি, তার মধ্যেই তো একটা ডেমোক্রেটিক ভ্যালুসগুলো পুরো দমে আছে। এবং বাংলাদেশে আর আমি মনে করি না যে কখনো 111 কিংবা 111-এর মতো একটা অগণতান্ত্রিক বিরাজনৈতিক পরিস্থিতি, কিংবা এই যে আওয়ামী লীগের
ফ্যাসিজমের যে দেখলাম, এটা আর কখনো সম্ভব হবে না। কেউ কেউ চেষ্টা করতে পারে, কিন্তু আর আপনি আর ওখানে কিছু কিছু জিনিস আর আন্ডু করা যায় বলে আমার মনে হয় না। কারণ আমরা অনেকগুলো সংগ্রামের মধ্যে দিয়ে এখানে এসেছি, তো সমাজে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখনো কিছু কিছু ঝামেলা হচ্ছে অনেক জায়গায়, কিন্তু হলে আপনি এর বিরুদ্ধে আবার জনগণের সক্রিয়তাও দেখবেন, মানে মানুষ কিন্তু হইচই করছে এবং তারপর ওইটাকে আবার সরকারকে বা অন্য যে কোনো কর্তৃপক্ষকে ওটা নিশ্চিত করতে বাধ্য হচ্ছে তারা। কিন্তু এই যে একটা বিষয় হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে একটা ঐক্য থাকবে, হাসিনা চলে গেলে একটা ঐক্য তৈরি হবে, সেই ঐক্যটা অটুট থাকবে। আমরা কি আসলে আইডিওলজিক্যাল ডিভাইডেশন অনেক বেশি দেখছি, মানে ভাবাদর্শিক জায়গা থেকে মানুষের মধ্যে কি অনেক ধরনের বিভাজন তৈরি হচ্ছে কিনা? বিশেষ করে আমরা যদি গত কয়েকদিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ডানপন্থী বামপন্থী এ ধরনের যে অনেক ধরনের আইডিওলজি যে একটা ডিভাইডেশন, সেটা কি তৈরি হয়ে গেছে কিনা ইতিমধ্যেই? ইডিওলজিক্যাল ডিভাইডেশন তো আমাদের সমাজে আগেই ছিল। এখন কিছু সময়ের জন্য অভ্যুত্থানের ওই পরিস্থিতিতে আমরা এক হয়েছিলাম, এবং আবার যখন নতুন পর্বের পলিটিক্সটা আমরা ধরতে পারবো না, যখন ধরতে না পারার যে জায়গা, সেখান থেকে আবার ইডিওলজিক্যাল এই ধরনের বিভাজন হতে পারে। কিন্তু আপনাকে সরকার কিংবা রাজনৈতিক দল, ছাত্রদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যে ঐক্য বিনষ্ট করব না, এবং আবার শুধু মুখে মুখে ঐক্য বললে হবে না, আমরা কি চাই, কিসের ঐক্য, হ্যাঁ, সেটা আবার নিশ্চিত করতে হবে। ফলে আমি মনে করি যে কিছু অস্থিরতা অবশ্যই আছে, কিন্তু আপনাকে এটা কাটিয়ে উঠতে হবে। সেটা যদি সকল পক্ষ চায়, এখনো সুযোগ আছে, এবং সবাই যদি সেটা মানে আন্তরিকভাবে মিন করে যে আমার কজের চেয়ে নেশনের কজটা বড়, তাহলে আবার আপনি দেখবেন যে আমরা ওই আগের জায়গায় ফিরে যেতে পারবো, অর্থাৎ সেই ঐক্যের পরিস্থিতিতে ফিরে যেতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে যেমন আওয়ামী লীগকে যেন নির্বাচনে না নেওয়া হয়, সেই বিষয়ে একটা সংসদ কমিশনের থেকে সুপারিশ এসেছে, বা ফ্যাসিবাদী কোনো পক্ষ যেন নির্বাচনে অংশ না নিতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংকও আছে বড় ধরনের, সেই ভোট ব্যাংকটার দিকে আসলে কারা টার্গেট করছে বলে আপনার মনে হয়, বা সেই ভোট ব্যাংকটাকে ইউটিলাইজ আওয়ামী করার লীগ জন্য? কিন্তু সর্বশেষ ভোট হয়েছে বাংলাদেশে 2008 সালে, তখন আওয়ামী লীগ একটা ভোট ব্যাংক ছিল। এরপর আওয়ামী লীগই নিজের ভোট ব্যাংকের ব্যাপারে এতটাই অনিশ্চিত হয়ে পড়েছিল যে তিনটা নির্বাচন তারা দিল না, এবং আমরা যতটুকু জানি গোয়েন্দা রিপোর্টগুলো তারা পেত। 10% কি নাই? 10% থাকতে পারে, কিন্তু এখন আমার মনে হয় না নাই, কারণ যারা আমার তো মনে হয় না কোনো সুস্থ মানুষ ওই গণহত্যাকারীদের সমর্থন করবে। অনেক আওয়ামী লীগ আগে সমর্থন করতো না বুঝে, তারা কিন্তু আমাদেরকে এখন বলছে যে নতুন দল আসুক, আমরা তাদেরকে সমর্থন করতে চাই, কিন্তু আগে তাদের আমরা কর্মসূচিগুলো বুঝতে চাই। এগুলো কিন্তু সমাজে কথাগুলো আছে। ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না, এই কথার সাথে আমি কমপ্লিটলি একমত। কারণ আপনি নাৎসিজমের পরে, মানে পোস্ট নাৎসির যে পিরিয়ড, সেখানে আপনি ওই দেশটা কিভাবে কি করবেন, সেটার জন্য আপনি হিটলার কিংবা নাৎসিদের কাছে মতামত নেবেন না, এটা খুবই স্বাভাবিক। ফলে যারা এত বড় একটা গণহত্যা বাংলাদেশে চালিয়েছে এবং গত 15 বছর যা যা হয়েছে, 3টা নির্বাচন তারা করেছে, আপনি তাকে অন্তত পক্ষে 3টা ইলেকশন যে তারা অপরাধ করলো, সেগুলোর তো বিচার করতে হবে, এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। নিষিদ্ধ কি নিষিদ্ধ না সেটা পরের প্রশ্ন, বিচার হতে হবে আগে দল হিসেবে আওয়ামী লীগের। যে আপনি দল হিসেবে একটা, মানে এটা শুধু শেখ হাসিনার প্রশ্ন না তো, এটা শেখ হাসিনা তো আছেই, শেখ হাসিনা তো এটা শিরোমণি, কিন্তু পুরো দলটা তো এটা না হলে পুরো দল কেন আজকে আন্ডারগ্রাউন্ডে? আপনি একটু শেষ করি এটা বলে যে সিরিয়ায় পর্যন্ত বাশার আল আসাদকে তো পালিয়ে যেতে হয়েছে, কিন্তু তার মন্ত্রী পরিষদ কিন্তু বিদ্রোহীদের সাথে, মানে যারা ক্ষমতাটা টেক ওভার করেছে তাদের সাথে নেগোসিয়েশন করছে, তারা সমাজে আছে। আর এদিকে আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে আন্ডারগ্রাউন্ড। আপনি বুঝতে পারেন তার মানে আওয়ামী লীগ মাত্রাটা কত বড়, যে তারা নির্যাতনে কত বড় মাত্রায় নির্যাতন করেছে। সেই কারণে তারা এখন দল হিসেবে তাদের একটা আপনি বিচার করতে হবে, তারপরে আপনি তারা ইলেকশনে আসবে কি আসবে না সেটা হচ্ছে ওই বিচারের মধ্য দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। মাহবুব কামাল ভাই, আপনি কি আসলে ভাবাদর্শিক জায়গা থেকে অনেক ধরনের বিভাজন দেখেন কিনা, এবং সেই ক্ষেত্রে আসলে ঐক্যর যে প্রয়োজনীয়তা এখন বাংলাদেশে তৈরি হচ্ছে, সেই ঐক্যটা আসলে কিভাবে রাখা সম্ভব বলে মনে করেন? শুনেন, ঐক্যের কথা যদি বলেন না, তাহলে আমি বলি 5ই অগাস্ট কিন্তু প্রতি মাসে আসবে না, 5ই অগাস্ট কিন্তু প্রতি বছরেও আসবে না, 5ই অগাস্ট এমনকি প্রতি দশকেও নাও আসতে পারে। এইটা এই সমস্ত সময়, এই সমস্ত ক্ষণ, এগুলি কিন্তু যুগ পার হয়ে গেলে আসে, হ্যাঁ, এটা প্রতিদিন আসে না। তো আর একটা 5ই আগস্ট আপনি করতে পারবেন না খুব সহসাই, ঠিক আছে, এটা পারবেন। এবং 5ই আগস্টে যে ঐক্য ছিল, স্বাভাবিক নিয়মেই এই ঐক্য ভেঙে গেছে। এইটা সোশ্যাল ডিনামিক্সের নিয়মেই ভেঙেছে, এটা কাউকে ভাঙতে হবে না। এটা দিস ইজ দি ডিনামিক্স অফ সোসাইটি। এবং যার যার মূলে সব, প্রতিটি বস্তুই তার মূলের দিকে ফিরে যায়, এবং যার যার মূলে ফিরে গেছে। সুতরাং এই ঐক্য আর আপনি সহসা পাচ্ছেন না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। একটা পেতে পারে যদি ইন্ডিয়া আক্রমণ করে, সেটা হয়তো হইতে পারে, এছাড়া হবে না। দেখেন, ফ্যাসিস্ট কিন্তু সবাই, শেখ হাসিনা লিমিট ক্রস করে গেছে। ফ্যাসিস্ট কিন্তু সবাই, শেখ হাসিনা এমনভাবে লিমিটটা ক্রস করছে যে যেটার কোনো ক্ষমা নাই আর কি। হ্যাঁ, বাকিদের ক্ষমা করে দিচ্ছি, আমরা দিচ্ছি আর কি, আমরা তো সবাই ক্ষমাশীল আমরা। এবং দেখেন, এই যে বলা হচ্ছে না যে এই আমাদের সমন্বয়ক বললেন, দেখেন
আওয়ামী লীগের সবাইকে মানে ক্রিমিনাল যারা তাদেরকে ফাঁসি দেন এই করে তাদেরকে নির্বাচনে আসতে দিয়েন না, সব ঠিক আছে, কিন্তু এটা বলেন না যে আওয়ামী লীগের কোনো ভোট নাই। নিজের কথা জনগণের কথা বলে চালায়েন না, সোসাইটি থেকে বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের যত ক্রিমিনাল, হ্যাঁ ক্রিমিনাল যাদের সবার বিচার হওয়া উচিত, এবং ওদেরকে নির্বাচনে আসতেই দেওয়া উচিত না আমি মনে করি। হ্যাঁ আচ্ছা, কিন্তু এই যে বলতেছেন যে আওয়ামী লীগের কোনো ভোট নাই, এইটা কিন্তু আপনার কথা, এটা জনগণের কথা না। কিন্তু জি, আমি এটা নিয়ে এটা- শেষ প্রশ্নটা আমার 30 সেকেন্ড আছে, যে আওয়ামী লীগের ভোট না, এটা আপনার কথা, জনগণের কথা না। ওকে, আওয়ামী লীগ তো আমি তো আবার 30 বললাম যে সেকেন্ড, জি। 2008 সালে সর্বশেষ নির্বাচন হয়েছে, তাদের অবশ্যই একটা ভোট ব্যাংক ছিল, কিন্তু এখন কি সেটা আর চেঞ্জ হয় নাই? অবশ্যই চেঞ্জ হয়েছে। এই এত বড় গণহত্যার পরে আমি একটু- অনেকেই পুনর্বিবেচনা করছে কিন্তু তাদের পজিশনগুলো। ফলে আমি বলছি যে এখনো হয়তো কেউ আওয়ামী লীগকে ভোট দিতে চাইবে যদি আপনি ইলেকশন দেন, কিন্তু সেটা কতবার ভরাডুবি হতো আওয়ামী লীগ 2018 সালে যদি 24 যদি ইলেকশন ঠিক মতো হতো আর কি। আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, কিন্তু সেটা আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক নেমেছে, মানে এরকম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটু আমি শেষ এবং করি। নতুন অনেকে ভোট মানে সুইফট করতে চাচ্ছে। জি, 10 সেকেন্ড। 10 সেকেন্ড। 2024 সালে যদি আওয়ামী লীগ ফেয়ার ইলেকশন হইতো, আওয়ামী লীগ গোহারা হারতো, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যদি নির্বাচন দেন, এই মানে কিভাবে মানুষের সমর্থন যায় জানেন? এই সরকারের যে ব্যর্থতা, জি। এই সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলি কিন্তু যাবে ইমিডিয়েট পাস গভর্নমেন্টের। সেটাও আমরা হয়তো অনেকবার দেখেছি যে আওয়ামী লীগের যখনই আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তখনই আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।